হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব GESO42 অর্থাৎ রিথিঙ্কিং ডেভেলপমেন্টের পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ টোটাল সিলেবাস কী আছে, কি পড়তে হবে, কোনগুলোকে হাইলাইট করে বা গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং ওভারঅল সিলেবাসে কী আছে একটা ধারণা আজকে আমি দেবো। যে ডেভেলপমেন্টের একটা ধারণা, যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন বলতে আমরা কী বুঝি এবং ওভারঅল উন্নয়নের সঙ্গে আমাদের কোন কোন বিষয়গুলো কানেক্টেড। অর্থাৎ এই টোটাল সিলেবাসের আলোচনাটা আজকে শুনলে বা এই টোটাল ভিডিওটা দেখলে ওভারঅল ডেভেলপমেন্ট সম্পর্কে একটা ধারণা তৈরি হবে, যে সমাজতত্ত্বে উন্নয়ন কথাটিকে বা উন্নয়নকে কেমনভাবে দেখা হয়, উন্নয়নের ইন্ডিকেটর কী, উন্নয়নের সঙ্গে কোন কোন বিষয় কানেক্টেড এবং কোন কোন বিষয়গুলো উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোন বিষয়গুলো উন্নয়নকে পিছিয়ে দিচ্ছে বা উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। সো আমাদের এই পেপারটির টপিক হচ্ছে, পেপারটির টাইটেল হচ্ছে রিথিঙ্কিং ডেভেলপমেন্ট। অর্থাৎ রিথিঙ্কিং হচ্ছে পুনরায় ভাবা, তাই তো? ডেভেলপমেন্টকে পুনরায় ভাবা এবং এই আনপ্যাকিং ডেভেলপমেন্ট মানে উন্নয়নের একটা পুনর্বিচার করা। আমরা মডিউল 1-এ 5টি ইউনিট দেখব। এই 5টি ইউনিট আমাদের উন্নয়নের আনপ্যাকিং যে জায়গাটা, অর্থাৎ উন্নয়নের টোটাল বেসিক জায়গাটা আমরা এখানে দেখব। প্রথম দেখতে হবে কি, উন্নয়নের ধারণা। এটাকে আমরা বাংলায় বলছি উন্নয়নের ধারণা। ওকে, এবং এই উন্নয়নের ধারণা, উন্নয়ন কি? উন্নয়ন হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে কি আমাদের সমাজের, যার মাধ্যমে মানুষের জীবনের মান উন্নয়ন ঘটে। সেই জীবনের মান উন্নয়নটা কেমন? শুধু কি অর্থনৈতিক না, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে জীবনের মান উন্নয়ন ঘটে। ওকে, তাহলে এটা কেবলমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা সমস্ত দিকে কিন্তু গুরুত্ব দিয়ে এই উন্নয়নের ধারণাকে আমরা বিচার করি। ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্টকে কী বলছি আমরা? উন্নয়ন। তাহলে আন্ডার ডেভেলপমেন্টকে কী বলতে পারি? অনুন্নয়ন বলতে পারি। তাহলে এই ডেভেলপমেন্ট আর আন্ডার ডেভেলপমেন্ট এই ধারণা যদি আমরা ব্যাখ্যা করি, দেখব যে কিছু দেশ উন্নত হলেও আবার একই সঙ্গে অনেক দেশ রয়েছে অনুন্নত, যেমন আমরা যাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলছি। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ রয়েছে, অনুন্নত দেশ রয়েছে। তাহলে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ একটা পার্ট হচ্ছে যেটা উন্নয়নশীল, আর একটা পার্ট রয়েছে অনুন্নত। ওকে, তাহলে উন্নত, উন্নয়নশীল, অনুন্নত। উন্নয়নশীল কারা? যারা উন্নয়ন করছে। আমরা যদি ভারতের কথা বলি, ভারত ইকোনমিক্যালি লাস্ট রিপোর্ট অনুযায়ী চতুর্থ ওয়ার্ল্ডের মধ্যে 4th লার্জেস্ট ইকোনমি জিডিপির দিক থেকে, তাই তো? তাহলে এখানে এগুলো উন্নয়নশীল দেশ, আর অনুন্নত দেশ কিছু রয়েছে আর উন্নত দেশ কিছু রয়েছে। তাহলে এই যে অনুন্নয়নের পেছনে যে দেশগুলো অনুন্নত রয়েছে, কেন অনুন্নত? ঔপনিবেশিক শোষণ, বৈষম্য আছে, আন্তর্জাতিক রিলেশন, তাদের ভেতরের আভ্যন্তরীণ যে কাঠামো, সেই কাঠামোর দুর্বলতা, অনেক ব্যাপার রয়েছে। সেগুলোর কানেক্ট করে আমরা এখানে দেখব যে ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। হিউম্যান ডেভেলপমেন্ট কি? বাংলা কি বলে আমরা? মানব উন্নয়ন। এই মানব উন্নয়নের ইন্ডিকেটর কি? মানে মানব উন্নয়ন হচ্ছে কিভাবে বুঝবো? অর্থাৎ মানব উন্নয়নের সূচক কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI ইন্ডেক্স একটা আছে, যেখানে শুধুমাত্র মানুষের কি দেখা হয়? মানুষের আয়ু, কত বছর গড় আয়ু, মানুষের শিক্ষার হার, মানুষের মাথা পিছু আয়, এই সমস্ত এই সূচকের মধ্যে দিয়ে বোঝা যায় মানুষ কতটা সম্মানজনক বা কতটা সুস্থ জীবনযাপন করছে। হিউম্যান ইন্ডিকেটর, হিউম্যান ডেভেলপমেন্ট। ইউনিট 4-এ দেখব পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট মানে অংশগ্রহণমূলক উন্নয়ন। এই অংশগ্রহণমূলক উন্নয়নের আবার দুটো ভাগ দেখব। একটা হচ্ছে গ্যাড মানে জেন্ডার ডেভেলপমেন্ট একটু বলি, মানে লিঙ্গের অসমতা দূর করে মহিলাদের সিদ্ধান্ত অংশগ্রহণে নিশ্চিত করার একটা কথা, বা মহিলাদেরকে এম্পাওয়ার্ড করার কথা, মহিলাদের ক্ষমতায়নের কথা বলা হয় এই জিএডিতে। ওকে, আর গ্রাসরুট ইনিশিয়েটিভের মধ্যে আমরা SHG এবং NGO এই দুটোর নামই আমরা জানি। SHG কি? সেলফ হেল্প গ্রুপ। গ্রাসরুট ইনিশিয়েটিভ কেন?
কারণ এই স্বনির্ভর গোষ্ঠী আর স্বেচ্ছাসেবী সংঘ এরা প্রত্যেকেই কিন্তু গ্রামের উন্নয়নের একদম গ্রামের উন্নয়নে এরা ভূমিকা রাখে। গ্রাসরুট হচ্ছে গ্রাম থেকে মানুষকে গ্রামের উন্নয়ন করা। তাহলে এই যে সেলফ হেল্প গ্রুপ কী করে? সেলফ হেল্প গ্রুপ হচ্ছে আর্থিকভাবে অল্প সুদে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলার চেষ্টা করে। বিভিন্ন এনজিও রয়েছে, তারা গ্রাসরুট লেভেলে কাজ করছে। ওকে, এবং ইউনিট 5 প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা কি? পিপিপি মডেল, মানে সরকার এবং বেসরকারি সংস্থা যৌথ উদ্যোগ, সরকার ও বেসরকারি সংস্থা। ওকে, যৌথ উদ্যোগে একটা কাঠামো নির্মাণ করা হচ্ছে এবং পরিষেবা প্রদান করা হচ্ছে। যেমন আমরা হাসপাতাল দেখছি, অনেক রাস্তা রয়েছে, স্কুল রয়েছে, এগুলোর সঙ্গে কিন্তু সরকার বেসরকারি সংস্থা পিপিপি মডেলে কাজ করছে। ওকে, তারপর চলে এসছে আমরা থিওরাইজিংয়ে 4টি থিওরি আমরা পড়বো। আমি শুধু 4টি থিওরির মূল কথা বলে যাব। মডার্নাইজেশন থিওরি, ডিপেন্ডেন্সি, ওয়ার্ল্ড সিস্টেম আর পোস্ট মডার্ন। এই মডার্নাইজেশন থিওরি কি বলে? মডার্নাইজেশন থিওরি বলছে যে এই তত্ত্ব অনুযায়ী সমাজগুলো একটা নির্দিষ্ট ধাপে, মানে ট্র্যাডিশনাল টু মডার্ন, এই যে নির্দিষ্ট ধাপ ট্র্যাডিশনাল টু মডার্ন, এবং পশ্চিমী কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে ফলো করে তারা উন্নয়নের পথ তারা বেছে নিচ্ছে, বা তাদের উন্নয়নের পথ হচ্ছে পশ্চিমী দেশগুলোকে ফলো করে উন্নয়ন করা। এবং তাদের এই প্রসেসটা কি? ট্র্যাডিশনাল টু মডার্ন। ওকে, ডিপেন্ডেন্সি মানে বোঝা যাচ্ছে নির্ভরশীলতার তত্ত্ব। এই নির্ভরশীলতাটা কাদের? যে দেশগুলো আমরা একটু আগে বললাম অনুন্নত দেশ রয়েছে, এই অনুন্নত দেশগুলি নির্ভর করছে কাদের উপর? অনুন্নত দেশগুলি উন্নত দেশগুলির উপর নির্ভর হয়ে পড়ছে, আর এই কারণে তারা প্রকৃত উন্নয়নে পৌঁছতে পারছে না। ডিপেন্ডেন্সি থিওরি সেই কথাটাই ব্যাখ্যা করেছে তত্ত্বের মধ্য দিয়ে। এছাড়াও আমরা ইমানুয়েল ওয়ালারস্টেনের কথা পড়ব। যখনই আমরা এগুলো বলি, এজি প্রাঙ্ক, ইমানুয়েল ওয়ালারস্টেন, সমীর আমিন, এদের এই তাত্ত্বিকদের কথা আমাদের এই থিওরির মধ্যে আসবে। ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলতে গেলে আমরা ইমানুয়েল ওয়ালারস্টেন কথা বলবো। তিনি কি বলছেন? তিনি 3টি ভাগে ভাগ করছেন। ঠিক আছে, তিনি 3টি ভাগে ভাগ করছেন, 3টি ভাগে ভাগ করে ডেভেলপমেন্টকে দেখিয়েছেন। ওকে, এবং সেই 3টি ভাগ কি? সেই 3টি ভাগ হচ্ছে কোর, সেমি পেরিফেরি আর আরেকটি 3 নম্বর হচ্ছে পেরিফেরি। ওকে, এই যে 3টি বিশ্বকে 3 ভাগে ভাগ করেছেন, যে একটা কোর রয়েছে যারা ডেভেলপড, আর একটা রয়েছে সেমি পেরিফেরি, আর একটা হচ্ছে পেরিফেরি। এই কোর দেশগুলি এই পেরিফেরিকে শোষণ করছে। ওকে, এবং তিনি এটা দিয়ে ওয়ার্ল্ড সিস্টেম থিওরিকে বোঝানোর চেষ্টা করেছেন, যে কিভাবে এই উন্নত দেশগুলি আবার এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরির মধ্যে দিয়ে সেটাই দেখছেন যে বিশ্বকে 3 ভাগ করে তিনি দেখাচ্ছেন যে কিভাবে শোষণ হচ্ছে। আর পোস্ট ডেভেলপমেন্ট থিওরি মানে কি? এই তত্ত্ব টোটাল যা উন্নয়নের প্রচলিত ধারণা, সেই ধারণাকে সমালোচনা করে একটা বিকল্প উন্নয়নের ধারণা প্রদান করে। বিকল্প উন্নয়নের ধারণা প্রদান করেন। ওকে, তারপর মডেল থিওরিতে ডেভেলপমেন্ট রেজিমস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের ডেভেলপমেন্ট রেজিমসটা কীভাবে এসেছে, মানে ভারতবর্ষের ডেভেলপমেন্টের গতিটা এই সময় কেমন ছিল। যেমন আমরা যদি দেখি 1947 থেকে 1974 এই টাইম পিরিয়ডটা খুব স্লো গ্রোথ ছিল। স্বাধীনতার পর ধীরে ধীরে শিল্পায়ন, কাঁচামালের ঘাটতির কারণে আস্তে আস্তে এই প্রবৃদ্ধিটা ছিল খুব ধীর। এবং 1975 থেকে 1990 এই সময়টা মডারেট ছিল। তো এই দুটি সময়কালের একটা ওভারভিউ আমাদের জানতে হবে, যে পরে পরিকল্পিতভাবে অর্থনীতির কিছুটা উন্নতি আসে, এবং পরবর্তীতে আমরা দেখা যায় যে ভারত অর্থনীতির ক্ষেত্রে একটা
প্ল্যান্ড ইকোনমি, মিক্সড ইকোনমির ধারণা নিয়ে আসে, এবং সেই মিক্সড ইকোনমির প্রবলেম এবং কনসিকুয়েন্সেস এখানে দেখতে হবে, যে যেখানে সরকার এবং বেসরকারি খাত দুটোই একসঙ্গে কাজ করবে। কিন্তু এতে কি হয়, দুর্নীতি, অদক্ষতা, ডিলে হচ্ছে কাজের, এইরকম অনেক সমস্যা কিন্তু তৈরি হলো। এবং পরবর্তীতে আমাদের উন্নয়ন বুঝতে গেলে সবচেয়ে গুরুত্ব দিয়ে বোঝা যেটা জরুরি, সেটা হচ্ছে 1991-এর নিউ ইকোনমিক পলিসি কোন সময়ে তৈরি হয়েছিল, এবং নিউ ইকোনমিক পলিসি কি, কেন নিয়ে আসা হয়, এবং ভারতীয় অর্থনীতিতে এই নিউ ইকোনমিক পলিসির মধ্য দিয়েই কিন্তু এলপিজি মডেলের সূত্রপাত ঘটে। এলপিজি কি? এলপিজি হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, যেটা ভারতের ইকোনমিক ক্ষেত্রে একটা রেভলিউশন নিয়ে আসে, যেখানে বেসরকারি বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য থেকে শুরু করে সবাই কিন্তু ইনভেস্টমেন্টের একটা সুযোগ পায় এই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের পরে, অর্থাৎ 1991-এর পরে। এবং এই সময় অর্থমন্ত্রী ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তো এটা একটা পার্ট এখানে দেখতে হবে। ইউনিট 3-তে দেখবো আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ আর ডেভেলপমেন্ট তো এক নয়, বৃদ্ধি আর উন্নয়ন, প্রবৃদ্ধি আর উন্নয়ন, অর্থাৎ একটাকে প্রবৃদ্ধি বলছি আর একটা উন্নয়ন বলছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে জিডিপি বৃদ্ধি। আমি এই যে ভারতের কথা বললাম, ভারত জিডিপি বৃদ্ধি পেয়েছে, এবং ভারত এখন আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এর আজকের মে মাসের 28 তারিখ, এটা রিপোর্টটা মনে 2-3 দিন আগে 24 বা 25-এ বেরিয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে ভারতের জিডিপির যে প্রবৃদ্ধি, সেই জিডিপির গ্রোথটা আমাদের 4 নম্বর। ভারতবর্ষে এখন আমরা 4র্থ লার্জেস্ট ইকোনমি। ওকে, তো সেক্ষেত্রে এই জিডিপি হচ্ছে শুধুমাত্র ইকোনমিক ডেভেলপমেন্ট, কিন্তু উন্নয়ন আর এই ইকোনমিক ডেভেলপমেন্ট তো এক নয়। এটা প্রবৃদ্ধি দেখলাম, গ্রোথ দেখলাম, ইকোনমিক গ্রোথ, বা ডেভেলপমেন্ট কিন্তু নয়। ডেভেলপমেন্ট মানে কি? ডেভেলপমেন্ট মানে সমাজের স্বাস্থ্য, শিক্ষা এবং ইকুয়ালিটি থাকবে, এডুকেশন, হেলথ, ইকুয়ালিটি, এবং আরেকটা যেটা থাকবে যে ন্যায় বিচার, এটাও কিন্তু ডেভেলপমেন্টের একটা পার্ট। তাহলে এই যে দুটির মধ্যে একটা ডেভেলপমেন্ট আর একটা গ্রোথ, এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে, এবং এটা নিয়ে ডিবেটও আছে। চলো আমরা লাস্ট মডেলে চলে আসছি, যেখানে আমরা উন্নয়নের কিছু গুরুত্বপূর্ণ ধারণার পার্ট আমরা দেখব। প্রথম যে ধারণা সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি স্থিতিশীল উন্নয়ন। কেন স্থিতিশীল? অর্থাৎ যেটা দীর্ঘদিন স্থায়ী হবে। আচ্ছা, দীর্ঘদিন স্থায়ী কোনগুলো হবে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা সেটাকেই বলবো যেটা বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা যাতে বাধাগ্রস্ত না হয় সেভাবে উন্নয়ন করা। অর্থাৎ আমরা কখনোই গাছ কেটে উন্নয়ন করতে পারবো না, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাধা। ভবিষ্যতে পরিবেশ সুরক্ষিত থাকবে না, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাহলে এটাকে কখনোই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলবো না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটাকেই বলবো যেটা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা যাতে বাধাগ্রস্ত না হয় সেটা ভেবে বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটিয়ে উন্নয়ন করা হয়। ওকে, ইউনিট 15 ডেভেলপমেন্ট ইনইকুয়ালিটি। ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ইনইকুয়ালিটি রয়েছে। যেমন মনে করি যে দলিত আদিবাসী নারীরা কিন্তু মূল উন্নয়নের স্রোত থেকে তারা বাদ পড়ে যাচ্ছে। কাস্ট, ট্রাইব, জেন্ডার। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা উন্নয়নের জন্য ভীষণ দরকার। যে উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, সামাজিক ন্যায়, অর্থাৎ সবাই যেন সমান সুযোগ পায়, কেউ যেন বাদ না যায়, এক্সক্লুড না হয়। এবার এরা এক্সক্লুড হয়ে যাচ্ছে উন্নয়নের মাপকাঠি থেকে। ডেভেলপমেন্ট ইনইকুয়ালিটি, ক্লাস এবং রিলিজিয়াস মাইনরিটি। এই যে ক্লাস এবং রিলিজিয়াস মাইনরিটি, যে আমরা যদি বলি অর্থনৈতিক শ্রেণীভেদ থেকে ধর্মীয় সংখ্যালঘুদের উপেক্ষা করে যদি বা উন্নয়ন করা হয়, তাহলে সেই উন্নয়নটা উন্নয়ন নয়। তাদেরকে উপেক্ষা করাটাও আমরা দেখছি উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বাধা। ওকে, ডেভেলপমেন্ট তার সঙ্গে ডিসপ্লেসমেন্ট, রিলোকেশন এবং রিহ্যাবিলিটেশন। আজকে আমরা বড় বড় প্রকল্প হতে দেখছি, ডেভেলপমেন্ট হচ্ছে, তাই না? কিন্তু ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আবার দেখছি বড় বড় প্রকল্পগুলো কি তৈরি করছে, বড় বড় মাইনিং ড্যাম তৈরি হচ্ছে, বহু মানুষ ঘরছাড়া হচ্ছে, এবং তাদেরকে পুনর্বাসনের
পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে না, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, রিলোকেশন হচ্ছে না, রিহ্যাবিলিটেশন হচ্ছে না, তাহলে এগুলো আমাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাধা। ইউনিট 18 সিভিল সোসাইটি পাবলিক পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা দেখছি এই ধরনের কাজকর্মগুলোতে সিভিল সোসাইটি, স্থানীয় সরকার কি করছে, যে স্থানীয় সরকার নয়, এনজিও, নাগরিক সমাজ যেটাকে আমরা বলছি, বিভিন্ন এনজিও, তারা উন্নয়ন নীতিতে জনগণের স্বার্থ তুলে ধরা কাজ করছে। অর্থাৎ এখানে অনেক এনজিওর রোল আমরা দেখতে পাই। ওকে, যেমন আমরা সাইলেন্ট ভ্যালি পরিবেশ সংক্রান্ত যে আন্দোলনগুলো আছে, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমরা দেখতে পেয়েছি। কিন্তু যেমন চিপকোট বাদ দিলাম, কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনে কিন্তু প্রচুর এনজিওর ইনভলভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম, যারা এটা অন্তত বোঝানোর চেষ্টা করেছিল যে এটা যদি নর্মদা প্রজেক্ট যদি হয় তাহলে সেটা আমাদের এনভায়রনমেন্টের ওপর কী প্রভাব ফেলতে পারে। ডিসেন্ট্রালাইজেশন অফ ডেভেলপমেন্ট, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে আলাদাভাবে। পঞ্চায়েত কী করছে, রুরাল এরিয়া ডেভেলপমেন্ট দেখছে, আর আমরা পৌরসভা দেখছি যে পৌরসভা হচ্ছে আরবান এরিয়া ডেভেলপমেন্ট দেখছে। তাহলে স্থানীয়ভাবে সরকার জনগণকে উন্নয়নের, স্থানীয় সরকার জনগণের উন্নয়নের একটা সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির মধ্য দিয়ে। আর যেটা থাকছে সিএসআর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ধারণা। একটু আমার মনে হয় এই ধারণাটা ওভারঅল সবাইকেই জানা দরকার, যারা সোশিওলজি পড়ছে তারাও, যারা পড়ছে না তাদেরও জানা দরকার। সিএসআর কি? সিএসআর হচ্ছে আমরা যেটাকে বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওকে, এই যে এটা কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি? এটা একটা নীতি। তাহলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হলো একটা নীতি, যেটা আমরা বলতে পারি যার মাধ্যমে যে বেসরকারি কর্পোরেট সংস্থাগুলো আছে বা যে কোম্পানিগুলো আছে তারা তাদের ব্যবসা পরিচালনা করছে, কিন্তু তাদের একটা বিষয় মাথায় রাখতে হয় যে ব্যবসা পরিচালনার পাশাপাশি তারা নৈতিকভাবে সমাজের প্রতি নৈতিকভাবে তাদের একটা দায়বদ্ধতা থাকবে, বা তাদের একটা নৈতিকভাবে সামাজিক পরিবেশের প্রতি তাদের একটা দায়িত্ব থাকবে। সেটাকেই বলা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। তাহলে কি করবে? তাহলে সিএসআর এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য এই কোম্পানিগুলি, প্রত্যেকটা কোম্পানি তার, আমরা যদি বড় বড় কোম্পানির কথা বলি, যে টাটা প্রচুর সিএসআর দিয়ে কিন্তু তারা পাশাপাশি কিন্তু সোশ্যাল, এই সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য যে বরাদ্দ একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজটা বরাদ্দ করে তারা কিন্তু ডেভেলপমেন্ট করেছে। এবং এটা একটা অ্যাক্ট আছে, কোম্পানিস অ্যাক্ট। সিএসআরের আইনি কাঠামোর আমরা পরবর্তীতে দেখেছিলাম, এটা চেঞ্জ হয়েছে, 2016-তে চেঞ্জ হয়েছে, কিন্তু প্রথম দিকে এটা ছিল 2%, এখন খুব সম্ভবত 2016 অনুযায়ী 4%, যে 4% কোম্পানির মুনাফার 4% অন্তত এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এবার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কী হতে পারে? যেমন শিক্ষার ক্ষেত্রে হতে পারে, যেমন স্কলারশিপ দেয় না? এই যে স্কলারশিপটা কীভাবে দেয়, আমরা দেখেছি বিভিন্ন বড় বড় কোম্পানির থেকে স্কলারশিপ দেওয়া হয়। স্কুল স্কলারশিপ, শিক্ষার মান উন্নয়নে ডেভেলপ করা, হাসপাতালে কোনো হসপিটালে কোনো কোম্পানি হয়তো সিএসআর দিচ্ছে, নারীর ক্ষমতা বা শিশু কল্যাণের ক্ষেত্রে হতে পারে, পরিবেশ সংক্রান্ত এনভায়রনমেন্ট। আমি সিএসআর নিয়ে পরে একটা ভিডিও আনবো, যেখানে আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি সিএসআর দিয়ে বা আমাদের সামাজিক দায়বদ্ধতা বা সমাজের উন্নয়ন বা সমাজের কল্যাণ করছে, সেগুলো আমরা নিয়ে আসবো। ওকে, এছাড়াও দারিদ্রতা দূরীকরণ, অনেক সময় অনেক কোম্পানি বিভিন্ন ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা ইনভেস্ট করছে, এবং এরা এই ক্ষেত্রে কিন্তু টাটা ভীষণভাবে এগিয়ে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে প্রচুর তাদের অবদান আছে। এবং এখানে শুধুমাত্র টাটার কথা বললে হবে না, টাটা কথা বারবার চলে আসছে, এর সঙ্গে ইনফোসিস ফাউন্ডেশন, ইনফোসিসও কিন্তু তাই, ইনফোসিস গ্রামীণ উন্নয়নে প্রচুর ভূমিকা রেখেছে। রিলায়েন্স ফাউন্ডেশন, রিলায়েন্স নারী শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছে, খেলাধুলার ক্ষেত্রে অবদান আছে। আমি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে 3টি কোম্পানির নাম বললাম, আরও প্রচুর কোম্পানি রয়েছে, টাটা, ইনফোসিস এবং রিলায়েন্স। এই 3টে কোম্পানি কিন্তু সিএসআরে একটা হিউজ, কারণ আমরা জানি
ভারতবর্ষের 3টি বড় বড় কোম্পানি, যে কোম্পানির একটা হিউজ, কিন্তু আমরা রিলায়েন্সের কথা আমরা জানি, হ্যাঁ, তো যাদের হিউজ একটা মুনাফা, যাদের হিউজ একটা ট্রানজাকশান আমরা আর্থিক পার্টটা দেখতে পাই, তো তার ফলে তাদের সিএসআরটাও কিন্তু অনেকটা অ্যামাউন্ট হবে যদি তারা 4% ব্যয় করে। ওকে, তো এই পর্যন্ত মোটামুটি বোঝা গেল যে আমরা উন্নয়নের মধ্যে কোন কোন ধারণাগুলি পড়ব, উন্নয়ন বলতে আমরা কি বুঝি। তো এটা হচ্ছে ওভারঅল একটা ধারণা তৈরি করবে। আর আশা করছি এর মধ্যে বেশ কিছু টপিক খুব ইন্টারেস্টিং মনে হলো। তো নিজেদের পছন্দের কোন জায়গাটা বেশি ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সেই টপিকের ওপর খুব দ্রুত ভিডিও আনার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।